আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বর্জ্য পদার্থ নিয়ে টানা পড়েন জমা ময়লায় নাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেল কলেজে। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি সবকিছু ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 250 জন মানুষের। এবার আসছে বিস্তারিত সংবাদে। বর্জ্য পদার্থ নিয়ে টানা পড়েন জমা জলায় নাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেলে। দায়িত্ব নিয়ে চাপানুতর পুরসভা এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। জাঁতাকলে রোগী এবং আত্মীয়রা। আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল ও সদর হাসপাতালে। প্রত্যেক দিনের আবর্জনার সঙ্গে জমছে মেডিকেল কলেজের বর্জ্য। অস্ত্রোপচারের পর সূচ, গজ, রক্ত, মাংস আবর্জনার স্তূপে ঢেকে গিয়েছে গোটা চত্বর। সেই কারণেই পুরসভার কর্মীরা হাসপাতাল থেকে বর্জ্য পদার্থ সরাচ্ছেন না বলে অভিযোগ। অন্যদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, নিয়মিত বর্জ্য না সরানোর ফলে সমস্যা বাড়ছে। পুরসভার কাছে ভ্যাটের জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু পুরসভার তরফ থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে না। মিটিং হলো এই যে মিউনিসিপ্যাল ওয়েস্ট নেওয়ার ব্যাপারে, এটা মিউনিসিপ্যালিটির সঙ্গে বহুবার আমাদের কথা হয়েছে, একই সঙ্গে ডিএম অফিসের সাথেও কথা হয়েছে। আপনারা দেখেছেন গত সপ্তাহে রোববারও এসে ওনারা পরিষ্কার করেছেন, কিন্তু আমরা চাই যে এটা রেগুলারলি হোক। এবং একই সঙ্গে আমরা বলেছি যে একটা ভ্যাট যদি ওখানে প্লেস করে দেওয়া যায়, তাহলে ময়লাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেই জিনিসটা হয় না, তাতে সকলেরই সুবিধা হয়, পেশেন্টদের সুবিধা, ডাক্তারবাবুদের এবং আমাদের অন্য স্টাফদের। একই সঙ্গে আমাদের অক্সিজেন ঢোকার, গাড়ি ঢোকার যে অসুবিধাটা সেটাও মিটে যায়। এবং আগামী দিনে মিউনিসিপ্যালিটির কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে গতকাল ডিসকাশন হয়েছে, সেটাও আমরা হাসপাতালের তরফে দেখে নিচ্ছি। পাল্টা পুরসভার চেয়ারম্যানের দাবি, মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে মেডিকেল ওয়েস্ট বাদ দিয়ে বাদবাকি নোংরা আবর্জনা আলাদা করে রাখতে বলা হয়েছে, কিন্তু তা করা হচ্ছে না। চেয়ারম্যানের বক্তব্য, শহর থেকে ভ্যাট তুলে দেওয়ার পক্ষে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বর্জ্য রাখার নির্দিষ্ট জায়গা করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এতে আবর্জনা ছড়াবে না, সাফাই করতেও সুবিধা হবে। না, এরকম কোনো বিষয় নয়। মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে সদর হাসপাতালের গার্বেজ যেমন আমরা তুলি, মানবিকতার কারণে আমাদের শহর সংলগ্ন অর্থাৎ পুরো এলাকায় না থাকা সত্ত্বেও আমরা কিন্তু 10 তলার ময়লাও তুলছি। এমনকি বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেলের ময়লা তোলবার ক্ষেত্রেও পুরসভা এগিয়ে গেছে, শুধুমাত্র মানবিক কারণে। নিশ্চয়ই শহর সংলগ্ন এলাকায় নোংরা আবেদন আমাদের কাছে যখন বলা হয়েছিল আমরা করেছি। কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমার মনে হয় যে ওই বায়োমেডিকেল ওয়েস্ট যেগুলো ওদের আবর্জনার মধ্যে মিশে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের তোলবার এখতিয়ার নেই। সেই বায়োমেডিকেল ওয়েস্ট কিন্তু অন্যভাবে ওটা ক্লিয়ার করার একটা প্রসেস থাকে, তা পুরসভা সেই ওয়েস্ট নিতে পারে না। এবং বারবার আমার কনজারভেন্সি টিম ওখানে গিয়ে আমাদের কাছে জানিয়েছে যে আমরা কিন্তু ওই ওয়েস্টে বিভিন্ন রকমের সিরিঞ্জ থেকে শুরু করে তুলো, ব্যান্ডেজ বা অপারেশনের দেহাবশেষের টুকরো হলেও সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওনারা বারবার এসে আমাদের জানান, এবং আমরা কিন্তু বারবার আমরা হাসপাতালকে জানানোর চেষ্টা করেছি যে এই গার্বেজ তোলার ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে, কারণ এই গার্বেজ আমাদের চলে যাচ্ছে বালাপাড়ায়, সেখানে একটা সমস্যা তৈরি হবে। এই ওয়েস্ট যেহেতু আমাদের তোলবার কোনো এখতিয়ার নেই, এই গার্বেজটিকে আপনারা আলাদাভাবে সংগ্রহ করুন এবং আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনারা এটাকে দিন। সেক্ষেত্রে আমরা চিঠিও করেছি বারবার। পুরসভা অবশ্যই মানবিক, মানুষের পরিষেবার জন্যই পুরসভা রয়েছে, সেটা শহর সংলগ্ন হলেও সেটা আমাদের দেখতে হবে, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার গ্রাম পঞ্চায়েতের বোধহয় সেভাবে নেই। আমাদের যা রয়েছে নিশ্চয়ই পুরসভা সেটা করবে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ চলছে। বায়োমেডিকেল ওয়েস্ট পড়া নিয়ে একটা সমস্যা রয়েছে, আমরা চিঠি করেছি। যতদিন পর্যন্ত ওটাকে আলাদা করে সেগ্রিগেট করে না দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তুলতে হয়তো কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, মিটে যাবে এটা আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যা। অন্যদিকে এই বর্জ্য নিয়ে টানাপোড়েনে দুর্বিষহ অবস্থা রোগী এবং আত্মীয়দের। হাসপাতাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করছেন তারা।
তো বলছে এখানে কি অবস্থা দেখলেন? এখানে এখানে অবস্থা তো খুবই খারাপ। কি আছে এখানে? এগুলা এখানে যত আবর্জনা জঙ্গল মানে ময়লা ফেলায় রাখছে, গন্ধ, থাকা যাচ্ছে না। এখানে বলবেন এটা তো পরিষ্কার করা দরকার। এইভাবে কি লোক মানে ওষুধপত্র নিতে পারে এইভাবে? হাসপাতাল খুবই খারাপ অবস্থায়। দেখেন এখানে কি গন্ধ, বিচ্ছিরি গন্ধ, ওখানে থাকাই যায় না ওষুধ নেওয়ার ওখানে, এত গন্ধ, একদম থাকা যাচ্ছে না। আমি তো ওখান থেকে সরে চলে আসলাম এখানে। আচ্ছা, এত গন্ধ? হ্যাঁ তো হ্যাঁ, হতে পারে তো, এখানে হবে, এখানে ডেঙ্গু ম্যালেরিয়া তো অবশ্যই হতে পারে, অনেক কিছুই হতে পারে এখানে গন্ধের জন্য। তো কি অবস্থা দেখছেন এখানে? এখানে যে নোংরা অবস্থা, যে গন্ধ, এখানে এই যেভাবে আমরা আসছি এখান থেকে, বাইরের থেকে, এই যে এখানে যে অবস্থা দেখতেছি, এখানে তো আমরাই থাকতে পারছি না। এগুলো তো হসপিটাল কমিটিকে দেখা উচিত। এভাবে তো মানুষই থাকতে পারবে না। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রাণ বাঁচাতে গিয়ে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 200-250 জন মানুষের। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দা এরা। দাবি, বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি তাতে বাড়িঘর সবকিছু ভেঙে দিয়েছে তাণ্ডবকারীরা। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতেই ভারতে আশ্রয় চাইছেন তারা, যদিও 0 পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয়। বর্তমানে বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন তাদের সঙ্গে কথা বলতে, যদিও এখন তারা ভারতে প্রবেশ করতে পারেননি। জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধরধরার পাড়ায় ঘটনা এমনটাই ঘটল, যাতে আরও একবার ভাবতে বাধ্য করল বাংলাদেশের পরিস্থিতির দিকে। ঝাপড়তলা বিওপি এলাকায় ঘটে এই ঘটনা। এখানে ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, এটা শুনতেছি, আমরা খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। এখানে আছে 1000-1500 লোক আসছে, এসে বোঝারে দাঁড়ায় আছে, এদিকে ঢুকতে পারে নাই। আমাদের বর্ডার জওয়ান আছে, ওরা আটকায় রাখছে, কি কথা বলতেছে এখন ওরাই জানে, ওদের ব্যাপার। এখন আমরা তো আর অতটা বলতে পারবো না। মানে এখানে গ্রাম তো প্রায় 5-6টা গ্রাম আছে। গ্রামের নাম বাঞ্জের ডাঙ্গা, তারপরে এটা লাহিড়িপাড়া, তারপরে সুন্দরাপাড়া, তারপরে চূড়াখুটি, তারপরে হলো বনগ্রাম, তারপরে বানিয়াপাড়া, পেদাপাড়া আছে, ধরধরাপাড়া আছে। এই গ্রাম আর কি, এইগুলার লোক বসবাস করে। সম্প্রদায় হ্যাঁ, হিন্দু সম্প্রদায় প্রায় 4-5টা গ্রাম খুব সুন্দরভাবে। কেন আসতে চাচ্ছে মানে ভারতে? ওরা আসছে কারণ বাংলাদেশে তো বর্তমান পরিস্থিতি অন্যরকম, তো অন্য কারণে তারা থাকতে পারে না, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আর কি। তো তারা আর কি আজকে বর্ডারে এখানে আসছে আর কি, যে ওরা চাচ্ছে সুরক্ষা, যে আমরা কি করব আর কি। কতগুলো লোক হবে আনুমানিক এখানে কি হবে, 200-250 হবে। মানে ভারতে সাহায্য চাচ্ছে? হ্যাঁ, ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করব, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে। মানে অনেক দূরকার লোক আসছে এখানে, কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। এখানে আসছে শুধু খালি ওরা মানে এই বিএসএফের বা সাধারণ লোকের যে একটা মুখ জবানি নেবে যে কী করা যাবে আর কি, এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বর্ডার অঞ্চলে গিয়ে চলে আসে। জলপাইগুড়ি শহর জুড়ে বাড়ছে ড্রাগসের কারবার। নেশার ছোবলে আক্রান্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। শহরকে নেশার কবল থেকে মুক্ত করতে ড্রাগস বিরোধী র্যালি করল জলপাইগুড়ি পুরসভা। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বর্তমান প্রজন্ম, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সচেতন করতেই এই অভিযান বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে জলপাইগুড়ি পুরসভা, জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি কোতোয়ালি সহ আজকে সকলে মিলে একত্রে জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গণ থেকে একটি ড্রাগ বিরোধী মিছিল আমরা প্রোগ্রাম রেখেছি। এটাই বলবার যে আগামী প্রজন্মকে রক্ষা করবার ক্ষেত্রে ড্রাগসের নেশা সর্বনাশা, এই বার্তাকে সামনে নিয়ে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস র্যালি। প্রত্যেক অভিভাবক অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদের আগলে রাখুন, নজরে রাখুন।
কোথায় যাচ্ছে ছেলেমেয়েরা একটু খবরদারি করুন এবং আগামী প্রজন্মকে তাদের এই ড্রাগসের নেশা যে কতখানি সর্বনাশা হতে পারে, তাদের কর্মসংস্কৃতিকে নষ্ট করে দেবে, আগামী প্রজন্মকে নষ্ট করে দেবে। আমরা আসুন সকলে মিলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অংশগ্রহণ করি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বর্ষা এলেই বন্যা, এদিকে অন্য সময় জলের জন্য হাহাকার। জল ভরতে গিয়ে কলপাড়ে চুলোচুরি, মারামারি নিত্যদিনের ঘটনা। রাস্তার পাশে কল থাকলেও তা দিয়ে জল পড়ে না। তারই প্রতিবাদে রাস্তায় বালতি ফেলে অবরোধ করলেন। বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি পুরসভার পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় শতাধিক পরিবারের বসবাস। জলের যোগান দিতে রাস্তার পাশে একটি মাত্র কল, তাতেও নিয়মিত জল পড়ে না। জল এলে কলপাড়ে লাগে ঝগড়া, মারামারি। যারা খরচ করে বাড়িতে কল বসিয়েছেন, জল না ওঠায় তারাও একই সমস্যার সম্মুখীন। 1 বছরেরও বেশি সময় ধরে এই সমস্যার মুখে সকলে। পুরসভাকে জানিয়েও কোনো পদক্ষেপ না করায় এদিন বালতি হাতে পথে নামলেন এলাকার মহিলারা। একই সঙ্গে এলাকার রাস্তাঘাট অবরোধ করা হয়। করলা নদীর জলে প্রত্যেক বছর প্লাবিত হওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দারা। কাউন্সিলর কোনো খোঁজ খবর রাখেন না বলেও অভিযোগ তাদের। আমাদের জলের জন্য প্রতিদিন আমাদের মারামারি হয়। এই খাওয়ার জল আমাদের পাই না, মানে কলে এমন অবস্থা, মানে জল নাই, খুবই অবস্থা আমাদের। তারপরে বন্যার সময় তো রাস্তাঘাট খুবই কাদা, মানে যাওয়া যায় না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। এই খাওয়ার জলের জন্য রান্না বান্না সব প্রতিদিনই দেরি হয় আমাদের, এত সমস্যা। হ্যাঁ, জানানো হয়েছে, ওরা কোনো ব্যবস্থা করতেছে না। তো বলছি আজকে আপনারা কত অবরোধ কেন করেছেন? জলের জন্য করেছি, খাবার জলের জন্য। জলটা খাওয়া পাচ্ছি না, ওইটার জন্য সমস্যা, ওই জন্য রাস্তা ঘেরাও করেছি। তো বলছি যে কাউন্সিলর জানে? হ্যাঁ, সব জানে। তাহলে কমিশনার একদিন এসে দেখে যাবে, দবরা দিন আসে না। কি সমস্যা রয়েছে আপনার? জলের জন্য, খাবার জল, আচ্ছা, জল থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, চলে যায়, আর অল্প অল্প পরে বন্ধ হয়ে যায়। অত টাকা দিয়ে জল নিছি, কল ঘরে ট্যাঙ্কি নিছি, কি জল উঠে না কোনোদিন ঘরে। কি লাভ আমাদের ওইটা নিয়ে? অত গরিব মানুষ টাকা খরচা করে জল নিলাম, আর থাকে না, আর রাস্তা নাই, ড্রেন নাই, কিছু কাদা কাদা হয়ে যায়। বান্না আছে তো ব্রিজে উঠতে হয়, না খায় দেয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ঘর ছাড়ে, জল উঠে তখন। হ্যাঁ, খুব সমস্যা। আর কাউন্সিলর আমাদের একটু দেখতে আসে না, যে কেমন আছে না আছে, রাস্তাঘাট কি আছে না আছে। আর ভোটের সময় দৌড়াবে, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। বর্ষার সময় কি অসুবিধা হয়? জল পুরা থাকে, হাঁটা যায় না রাস্তায়, পুরা এত কাদা থাকে। বাসিন্দাদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করেছেন এলাকার কাউন্সিলর পৌশালী দাস। তার বক্তব্য, পুরসভাকে তিনি বহুবার জানিয়েছেন, কিন্তু কাজের কাজ তাতেও কিছু হয়নি। পাশাপাশি এই গোটা ঘটনায় নিজেও হতাশা প্রকাশ করেছেন কাউন্সিলর। কিছুই বলার নেই, বলার মতো ভাষা নেই, কারণ আমার ওয়ার্ডের মানুষগুলো দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে। আমি বারংবার পৌরসভাকে বিষয়টা জানিয়েছি। কোথাও পাইপলাইন, খুব সরু পাইপলাইন, কোথাও জলের ফ্লো নেই, কোথাও সরু সুতোর মতো জল পড়ছে, মানুষের বাড়িতে ট্যাঙ্কিতে জল উঠছে না। তো মানুষ কতটা সহ্য করবে? আর সহ্য করতে করতে মানুষ তো একটা ডিসিশন তো নিতে বাধ্য হয়। তখন আমি বারংবার তাদেরকে দিনের পর দিন তাদেরকে আশ্বাস দিয়েছি যে আজ হবে, এই মাসে হবে, ওই মাসে হবে, পরের মাসে হবে, কিন্তু আমি তাদের আশ্বাসটা ঠিকমতো রাখতে পারিনি, ভরসাটা রাখতে পারিনি। আমি বারংবার পৌরসভাকে জানি, জল দপ্তরকে জানিয়েছি। তারা বলছে 22 নম্বর ওয়ার্ডে ভদ্রকালীবাড়ি পাম্প হচ্ছে, তাও 6 মাস থেকে কাজ চলছেই। যখনই জিজ্ঞাসা করছে তখনই বলছে 1 মাস পরে হবে, আবার 1 মাস পরে হবে। তো মানুষ তো একটা তো সময়, তো মানুষকে একটা তো শেষ পরিণামে তো আসতেই হবে। তারই ফলস্বরূপ মানুষ আজকে অবরোধ করেছে রাস্তা। জলের কষ্ট সবচেয়ে বড় কষ্ট, মানুষের দৈনন্দিন প্রয়োজনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে জল। আর এই বিষয়টা জানাবেন? অবশ্যই আবারও জানাবো, আবারও পৌরসভাকে জানাবো। আমি বারংবার জানাচ্ছি, আবারও জানাবো, কারণ আমার কাছে ওয়ার্ডবাসীর দুঃখটা তো সবার আগে না, তাদের কষ্টটা সবার আগে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবস। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল জলপাইগুড়িতে। এই দিন যথাযোগ্য মর্যাদায়
জলপাইগুড়ি রবীন্দ্র ভবন সভাকক্ষে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। কবিগুরুর মূর্তি এবং প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি এবং রবীন্দ্র কর্মজীবন কাহিনী নিয়ে দিনটি উদযাপিত হলো। এই দিনে রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, ভারপ্রাপ্ত আধিকারিক তথ্য ও সংস্কৃতি বিভাগ তাপস কুমার মণ্ডল প্রমুখ। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। তো বিভাগীয় নির্দেশ অনুযায়ী এবং মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম ম্যাডাম তাদের নির্দেশে আমরা জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর একসঙ্গে আমরা সম্মিলিতভাবে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আমাদের আজকের উদ্দেশ্য হলো একত্রিত হওয়া এবং কবিগুরুকে স্মরণ করা। আপনারা সবাই জানেন যে 25শে বৈশাখে আমরা কবিকে খুব আনন্দের সঙ্গে স্মরণ করি, কিন্তু আজ আমরা যখন কবিকে স্মরণ করি আমাদের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ে। সেই চেতনাকে সামনে রেখেই আমরা আজ এই চেষ্টায় আছি যে কবিকে আমরা স্মরণ করব এবং সেই জন্য জলপাইগুড়ির সকল সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব এখানে একত্রিত হয়েছে। এবিটির জলপাইগুড়ি সদর মহকুমা শাখার পক্ষ থেকে শহীদ নিতাই দাস স্মরণে 7ই অগস্ট প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবিরের আয়োজন হলো। শহরের কদমতলা সংলগ্ন শিক্ষক ভবনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালে চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করলেন। শিবিরের উদ্বোধন করেন সমিতির বর্ষিয়ার নেতৃত্ব প্রশান্ত শিকদার দাশগুপ্ত। এছাড়াও পতাকা উত্তোলন করেন সমিতির মহকুমা শাখার সভাপতি হিমাংশু সরকার। রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সমিতির নেতৃত্বরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক সহ অন্যান্যরা রক্তদান করলেন। এই দিনে শিবির থেকে প্রায় 35 ইউনিট রক্ত টার্গেট রাখা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাদের পক্ষ থেকে কৌশিক গোস্বামী কি বললেন শোনা যাক। শিবিরে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সদর মহকুমা সম্পাদক কৌশিক গোস্বামী, জেলা, মহকুমা এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রমুখ। এবিটি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি সদর মহকুমা শাখা বিগত বছরগুলোর মতন এবছর শহীদ কমরেড নিতাই দাসের স্মরণে 7 তারিখ আমরা ব্লাড ডোনেশন করেছি। এবছরও সেটা হচ্ছে। চারিপাশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে শিক্ষক সমাজ তারা এগিয়ে আসছেন। শুধু শিক্ষক সমাজের পাশাপাশি আমরা দেখেছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের ছাত্র, প্রাক্তন ছাত্র তারা এসছেন, আমাদের অভিভাবককুল আমাদের সঙ্গে আসছেন। ছাত্র যুবদের অংশগ্রহণ, অভিভাবকদের অংশগ্রহণ, সকলের অংশগ্রহণে আমরা উৎসাহ আরেকবার নতুন করে উৎসাহিত হচ্ছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শুধুমাত্র তাদের পেশাগত দাবি দেওয়া কিংবা সাধারণের শিক্ষাকে রক্ষা করার লড়াই করে না। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি 103 বছর পেরিয়ে 104 বছরের সংগঠন। সামাজিক দায়বদ্ধতার যে জায়গা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ব্লাড ডোনেশন চলছে, আগামীতেও হবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করে বুধবার এক সাংবাদিক বৈঠক হলো। এদিন ডিবিসি রোডে সুবোধ সেন ভবনে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এ বিষয়ে জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তারা। শেখ হাসিনার পদত্যাগ করার পর সামরিক শাসন চলার মধ্যে যারা প্রয়াত হলেন তাদের প্রতি শোক জ্ঞাপনা করা হচ্ছে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক এখনো পর্যন্ত অত্যন্ত ভালো। এই সম্পর্ক বিপজ্জনক জায়গায় চলে যাক, এটা কখনোই কাম্য নয়। বাংলাদেশ দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনুক, এটাই চাওয়া। দুই দেশের মধ্যে মৌলবাদী যে কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে তার অবসান চান তারা। দু দেশই যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে থাকে তা নিয়ে জেলা বামফ্রন্টের তরফ থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। হ্যাঁ, আজকে আমরা উদ্বেগ প্রকাশ করছি বাংলাদেশ নিয়ে। জেলা বামফ্রন্ট আমরা সভা করেছি। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সদ্য পুরনো হয়ে যাওয়া সরকারের সময়টায় ছাত্র আন্দোলনের ওপরে পুলিশি গুলিচালনা এবং বেগম হাসিনা পদত্যাগ করবার পরও যে সামরিক
প্রশাসন চলছে, সেই সময়েও যারা প্রয়াত হলেন আমরা তাদের প্রতি শোক জ্ঞাপন করছি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে। আমরা লক্ষ্য করেছিলাম যে পড়শি দেশ, তাদের সাথে আমাদের যে সম্পর্ক দেশের, সেটা অত্যন্ত সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক, একটা মৈত্রীর সম্পর্ক আমাদের দুদেশের মধ্যে, দুদেশের মানুষের মধ্যে। সেটা কোনো বিপজ্জনক জায়গায় চলে যাক এটা আমরা চাই না। আমরা চাই যে ওই দেশের প্রজাতন্ত্র ফিরে আসুক, ওই দেশের গণতন্ত্র ফিরে আসুক, ওই দেশের শান্তি সুস্থিতির পরিবেশ ফিরে আসুক এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার বলে নতুন করে আবার ভাবতে শুরু করুন। তার প্রভাব আমাদেরও লাগোয়া রাজ্যে, আমাদের দেশেও পড়ুক। আমরা চাই দুটো দেশের মধ্যে মৌলবাদী কার্যকলাপ যেভাবে চলছে লক্ষ্য করা যাচ্ছে, আমরা এর অবসান আমরা চাইছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্বাধীনতা দিবসে রেড রোডের প্যারেডে এবারে অংশ নেবেন চা বাগানের শ্রমিকরা। জানা গিয়েছে এই প্রথমবার চা শ্রমিকরা স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করতে চলেছেন। এই প্যারেডে অংশ নিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার তরাই ডুয়ার্সের 120 জন চা শ্রমিক কলকাতায় যাচ্ছেন। বুধবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হন। কলকাতায় পৌঁছানোর পর সেখানে রেড রোডের প্যারেডে অংশ নেওয়ার জন্য প্র্যাকটিস হবে তাঁদের। যাতায়াত, থাকা, খাওয়া সব রকম ব্যবস্থা করবে শ্রম দপ্তর এবং রাজ্য সরকার। বুধবার ডুয়ার্সের মেটেলি ব্লকের 14 জন মহিলা চা শ্রমিককে কলকাতা রওনা হওয়ার সময় সংবর্ধনা জানানো হয়। মাটিয়ালি পঞ্চায়েত সমিতি, মেটেলি থানা ও চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খাদা পরিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, তৃণমূল নেতা তথা নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা সহ আরও অনেকে। এক কথায় স্বাধীনতার পর এই প্রথমবার চা শ্রমিকরা রেড রোডের প্যারেডে অংশ গ্রহণ করতে চলেছেন, আর তাতে অত্যন্ত খুশি চা শ্রমিকরা। চা বাগানের পক্ষ থেকে বা চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দিতে চাই। ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম চা বাগানের শ্রমিকরা কলকাতা রেড রোডে ঝাঁকির জন্য যাচ্ছে বা প্যারেডে অংশগ্রহণ করে, এটা খুবই গর্বের বিষয়। চা বাগানের শ্রমিকরা খুব উৎসাহের সঙ্গে 8 দিন আগে, 15 আগস্টের 8 দিন আগে ওরা কলকাতার জন্য রওনা দিচ্ছে। এই চা শ্রমিক যারা কলকাতা যাচ্ছেন, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, জেলা পরিষদের 2 মেম্বার এবং ট্রেড ইউনিয়নের নেতারা সবাই মিলে আমরা খুব ওদেরকে সুন্দরভাবে একটা সিএফের প্রোগ্রাম করেছি এবং সঙ্গে সিআই সাহেব উপস্থিত ছিলেন এবং আইসি সাহেব উপস্থিত ছিলেন এবং খুবই গর্ববোধ আমরা করছি এই প্রথম চা বাগান থেকে শ্রমিকদের আমরা পাঠাতে পেরেছি। हम लोग आज पहली बार हम लोग कलकत्ता जाने वाले हैं, तो हम लोग को वहाँ परेड के लिए बुलाया गया है। तो हम लोग पहली बार जा रहे हैं, इसलिए पूरा उत्साह के साथ जा रहे हैं, लेकिन हम लोग को थोड़ा कंफ्यूज भी हैं, टेंशन भी हैं कि हम लोग वहाँ पर जाके कैसे कर सकेंगे। इसीलिए हम लोग तो डेली वर्कर हैं, लेकिन हम लोग वहाँ पर परेड करने कभी नहीं किए हैं। खुश है आप लोग? ये फर्स्ट टाइम हम लोग बहुत खुश हैं, क्योंकि हम लोग को पहली बार बुलाया जा रहा है। हम लोग ऐसे स्कूल में ही करते थे परेड, स्कूल ड्रेस में, लेकिन ऐसे हम लोग ड्यूटी का ड्रेस में नहीं किए हैं। इसलिए हम लोग खुशी है कि हम लोग सबों के सामने हम लोग प्रदर्शन कर सकेंगे बोल के बहुत खुशी हैं। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। বাড়ির টেবিল ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা যুবকের। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়ায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে মৃত যুবক পঙ্কজ শর্মা, বয়স 30 বছর। বুধবার দেহ ময়না তদন্ত করা হয়েছে। গতকাল রাত্রিবেলায়
বাড়িতে টেবিল ফ্যান ঠিক করছিলেন পঙ্কজ। পরিবারের দাবি, যখন ফ্যান ঠিক করছিলেন সেই সময় বিদ্যুৎ ছিল না। ফ্যান ঠিক করতে করতে সে সময় হঠাৎই কারেন্ট চলে আসে। এরপরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। পরিবারের সদস্যদের নজরে পড়ে পঙ্কজ অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। হাতে যেখানে বিদ্যুতের শর্ট সার্কিট হয়েছিল সেখানে ক্ষত হয়ে গিয়েছে। সেই অবস্থায় তড়িঘড়ি তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। কোতোয়ালি থানায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাটা হয়েছিল প্রথমে এক নম্বর বিদ্যুৎ ছিল না, প্রচণ্ড গরম ছিল। তো উনি ঘরে শুয়েছিল, তখন বাড়ির যে ফ্যান ছিল ফ্যানটা ইলেকট্রিকের জন্য খারাপ হয়ে গেছিলো। তো উনি কী করছিল, ওই ফ্যানটা নিজের ফ্যানটা খুলে ঠিক করছিল। সেই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে, কিন্তু উনি বুঝতে পারেনি যে বিদ্যুৎ চলে আসছিল। কিন্তু বিদ্যুৎ এমন পরিমাণে এসেছিল, বিদ্যুৎ প্রচণ্ড দমে হাই ভোল্টেজে এসেছে, হাই পাওয়ার ছিল। তারপর হট করে দেখি যে হঠাৎ শব্দ হলো। আমি বললাম কিসের শব্দ, যাই দেখি যে ভাই পড়ে আছে, ফ্যান উল্টো দিকে পড়ে আছে। তারপর হঠাৎ করে দেখি, তারপর তারটা ইলেকট্রিক যে বোর্ডটা ছিল সেই বোর্ডের তার টাইম দিয়ে ভাইকে ধরে সেই সময় কোনো নাম বোঝা করে দশতলায় নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই। তারপর হসপিটালে যাওয়ার পরে ডাক্তারবাবু বললেন ইলেকট্রিক তারটা কে ছিল ওইখানে অনেক কাটা গেছিলো। তারপর ডাক্তারবাবু বললেন, তখন তো আমি এখানে ছিলাম না, ভাই ছিল মারা গেছে। ভাই বলল নিজে মারা গেছে, আমি তো বাইরে ছিলাম। কি নাম ভাইয়ের, বয়স কত? ভাইয়ের নাম হচ্ছে পঙ্কজ শর্মা, বয়স 30 বছর। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্জ্য পদার্থ নিয়ে টানা পড়েন জমা ময়লায় নাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেল কলেজে। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি সবকিছু ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 250 জন মানুষের। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।